আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এখনকার আলোচনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। আজ 25শে ডিসেম্বর 2025, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন নেতার এমন ইউটার্ন বা হুট করে ফিরে আসার সিদ্ধান্তটি যতটা না আবেগপ্রসূত, তার চেয়েও বেশি রাজনৈতিক ও কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। কি সেই রাজনৈতিক চাপ ও কৌশলগত প্রেক্ষিত, সেটা দেখা যাক। সারা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূলে আছে ভারতীয় কূটনৈতিক চাপ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, যার জন্য আপাত অপ্রত্যাশিত মনে হলেও এই রাজনৈতিক গতিপথ পরিবর্তন বা তারেক রহমানের আচরণের যে পরিবর্তন দেখা যাচ্ছে, এটা অস্বাভাবিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রকৃত ভূ রাজনৈতিক গল্প বলছে। ভূ রাজনৈতিক পথ সেটা খুলে ধরছে। আবার বেশ কিছু বিশ্লেষক বলছেন ভারত একা নয়, তারেকের দেশে ফেরার পেছনে কাজ করছে আমেরিকার স্বার্থ রক্ষার বিষয়টিও। ভারত ও আমেরিকা যৌথ সহমতিতে তারেকের ফেরার ব্যবস্থা করেছে, এমনও বলছেন অনেকে। 6 অক্টোবর 2025-এ তারেক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি দেশে ফিরছেন। তখন সেটা ছিল একটা সাধারণ ঘোষণা, একটা স্টেটমেন্ট, কিন্তু তিনি ফেরেননি। এর 7 সপ্তাহ ধরে চুপচাপ থাকার পর তিনি লেখেন গত 29শে নভেম্বর, যে তিনি ফেসবুকে তার পোস্টে লেখেন, এক্সে হ্যান্ডেলে লেখেন, যে কোনো শিশুর মতো, ফেসবুকে লেখেন, যে কোনো শিশুর মতো সংকটের সময় আমার মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু খেয়াল করবেন এবারের কথাটা, কিন্তু অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই বিবৃতিটি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্টভাবে বলছেন যে তার ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই। একই সঙ্গে তিনি আরেকটা লক্ষ্য করার মতো কথাও বলেছেন, যেটা বেশিরভাগ পর্যবেক্ষকের দৃষ্টি এড়িয়ে গেছে। তিনি ওই পোস্টে লিখেছেন, অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই কথার মধ্যে তিনি ইঙ্গিত দিলেন শুধু যে তার স্বাধীনতা নেই তা নয়, অন্যদেরও স্বাধীনতা নেই। এই অন্যরা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতির সঙ্গেই আছেন, তাই তারেক বলেছেন ওই কথাটা। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি স্বাধীন রাজনীতি নয়, সবার টিকি বিদেশি পরাশক্তির কাছে বাধা। তখনই বোঝা গিয়েছিল মামলাপাতি সব মিটে গেলেও কারো সঙ্গে দর কষাকষি চলছে, তবে সমঝোতা হয়নি তখনও, তাই তারেক রহমান আসতে পারেননি। এরপর 16ই ডিসেম্বর তিনি বলেন 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। 29শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর, এই প্রায় 2 সপ্তাহ সময়ে কি এমন ঘটল যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন? গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয়, বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল। মানে মা অসুস্থ, তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন, সে পরিস্থিতি ছিল না। এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল, সে বিষয়টা পরে আসছে। 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা, যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল, বিশ্বব্যাপী তার নাম আছে, সেই মানি কন্ট্রোলে সেখানে 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট লিখল, ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন আলোচনা শেষ না হতে তারেক রহমানের লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল। বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে। গ্লোবাল নামী মিডিয়া, ওই যে বললাম মানি কন্ট্রোল, তারা 24শে ডিসেম্বরে ওই প্রতিবেদনে কি লিখেছে, আমি ইংরেজিটা, বাংলা তো আগে বলেই দিলাম, এরপরে ইংরেজিটা পড়ি। তারেক রহমানস রিটার্ন টু ঢাকা সিগন্যালস নিউ দিল্লি's tacit
understanding with a resurgent Bangladesh Nationalist Party and India's clear-eyed acceptance at long last of the impending reality of BNP taking up the reins of power after the elections in February. এর একদম এই কথাগুলোর বাংলা অর্থ হলো তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবশ্যম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতে ইসলামদের হাত থেকে বাঁচাতে, পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে এবং ভারতের জিও পলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেওয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হল। তবে এই মেনে নেওয়ার শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা। কোথায় এই আলোচনা হয়েছিল? ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে, আবার ভারতীয় কূটনীতিবিদরা ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপি সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন। কেন এই আলোচনা প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশ সম্পর্ক 2024 সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর, পদত্যাগের পর একেবারে ধসে পড়েছিল। পদত্যাগ তিনি করেননি, তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র, যিনি 15 বছর দেশ পরিচালনা করেছেন। তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত, যেখানে জামায়াতে ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে। মোহাম্মদ ইউনূসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল, কি সেই বিষয়গুলো? ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ, মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি, সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি। কিন্তু বিএনপির মধ্যে ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে, তবে থাকলেও জামাতের তুলনায় অনেকটাই কম। সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে, যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামিক থেকে দূরে থাকে বিএনপি। জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে, বিএনপিকে সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা। এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয়, ভারতের 4000 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে। গঙ্গা, তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে। সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বুঝলাম, কিন্তু এই যে সমঝোতা হলো, এই জন্য এত দীর্ঘ অপেক্ষা কেন? আগেই তো করে নেওয়া যেত। এর বড় কারণ সবকিছুর একটা সময় থাকে। জুলাই অভ্যুত্থানের থিতিয়ে যাওয়ার অপেক্ষা ছিল, একটা রিকভারি পিরিয়ড দেয়া, একই সঙ্গে ইউনূস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা। কিন্তু এই সঙ্গে আরো একটা বড় কারণ ছিল, সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের 54 বছরের মিত্র আওয়ামী লীগকে ত্যাগ করতে চায়নি। এখন যে ত্যাগ করছে তা নয়, এটা বাস্তবতার নিরিখে একটা কৌশল গ্রহণ করা। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্য, নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে। সেই চেষ্টায় ভারত যে ব্যর্থ হয়েছে তা নয়, কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম, কারণ দলের সাংগঠনিক অবস্থা মোটেই ভালো নয়। এই পরিস্থিতিতে বিএনপিকে পাশে নেওয়াটাই ভারতের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্তত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো, কারণ দেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে। আবার এই সিদ্ধান্তে আমেরিকার সমর্থনও আছে। এরপরেই তারেক রহমানের বিএনপির সঙ্গে ভারতের দেয়া নেয়ার আলোচনা শুরু। এটা বোঝার জন্য তারেক রহমানের টাইম লাইনটা একবার দেখুন। 6 অক্টোবর তিনি ঘোষণা করলেন আমি ফিরছি।
29 নভেম্বর প্রায় 7 সপ্তাহ পরে তিনি ঘোষণা করছেন আমি স্বাধীন নই। 26 মানে 4 সপ্তাহ 5 সপ্তাহ পর আমি স্বাধীন নই। আবার 1 ডিসেম্বর তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকা তারা রিপোর্ট করছে যে আন্তর্জাতিক কূটনৈতিক মাত্রা এবং কয়েকটি শক্তিশালী দেশ তারেকের ফেরা বিলম্বিত করছে, একটা খবর দিয়েছিল। কিন্তু তারপরে 16 ডিসেম্বর তারেক রহমান নিজে ঘোষণা করলেন, চূড়ান্ত সবুজ সংকেত দিলেন যে 25 ডিসেম্বর তিনি ফিরছেন। এই যে এতগুলো এই যে বিলম্ব, এই বিলম্বে হচ্ছে গোপন আলোচনার সময় ছিল। তারেক রহমান সেই গোপন আলোচনাগুলো কি, তারেক রহমান নিজেই স্বীকার করেছেন যে এই বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না। অর্থাৎ তাকে তো ভোট করতে হবে। এই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার অসুস্থতা কি সত্যি সত্যি অসুস্থতা, নাকি এটা তারেক রহমানকে দেশে আনার একটা রাজনৈতিক কভার? খালেদা জিয়া 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে। এটি সত্যিই গুরুতর। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, সেটাও মিথ্যে নয়। কিডনি ডায়ালিসিস করাচ্ছেন, মিথ্যে নয়। এবং তার অবস্থা সংকটজনক এবং ভঙ্গুর। কিন্তু সত্যি কি প্রকৃত অবস্থা তেমন ছিল? কতবার তো শোনা গেছে খালেদা জিয়া তিনি বেঁচে নেই, তার মৃত্যু ঘটেছে। তাহলে তারেক রহমান তো অবিলম্বে 1 নভেম্বরে ফিরে আসতে চেষ্টা করতেন, যখন খালেদা জিয়ার অবস্থা সবচেয়ে সংকটজনক ছিল বলে বলা হচ্ছে। পরিবর্তে তিনি 20 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছেন, যখন তার নেতৃত্বের বিষয়টা অর্থাৎ ভারতের সাথে আলোচনাটা এগিয়ে গেছে। গুরুত্বপূর্ণভাবে তিনি 25 ডিসেম্বর ফেরার ঘোষণা করেছেন। এর মাত্র 3 দিন পর লন্ডনে ভেন্টিলেটর সাপোর্ট নেয়ার জন্য খালেদা জিয়ার যাওয়ার কথা আছে। কিন্তু এই সাপোর্ট নেওয়ার প্রয়োজন আসলে কতটা, সেই প্রশ্ন এখন তোলাই যায়। এটা পরামর্শ দেয় যে মায়ের অসুস্থতা যদিও বাস্তব এবং উদ্বেগজনক, তারেক রহমানের প্রকৃত অক্ষমতা ছিল দেশে আসার ভূ রাজনৈতিক বাধায়। এবার আসুন দ্বিতীয় একটি মাত্রায়। 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি মাথায় গুলি খেয়েছিলেন। তিনি 19 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। এটি বাংলাদেশের প্রতিবাদ এবং অস্থিতিশীলতায় সৃষ্টি করেছিল। কিন্তু সময় দেখুন, 12 ডিসেম্বর গুলি খান হাদি, তখন ভারত এবং বিএনপির আলোচনা চলছিল। এরপর হাদি 19 ডিসেম্বর মারা যান। ততদিনে তারেক রহমান সাথে ভারতের সমঝোতা হয়ে গেছে এবং তারেক রহমান 25 ডিসেম্বর ফিরবেন বলে 16 ডিসেম্বরে ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই ঘোষণায় এবং বিএনপি ভারত সমঝোতায় চূড়ান্ত বিপদ বুঝে খেপে গেছে জামাত, এনসিপি, ইউনূস। এবং আজ তারা চাইছে এখন ভোট বানচাল করতে, এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর অশান্তি হয়েছে হাদির মৃত্যুর পর, তার পেছনের এটাও একটা বড় কারণ। কিন্তু এটা মনে রাখবেন, ভোট বানচাল করতে দেবে না ভারত এবং ভারতের সাথে আমেরিকাও। ভারতের কৌশলগত অবস্থান তাহলে কোথায় দাঁড়ালো? ভারত কেন বিএনপিকে সবুজ সংকেত দিয়েছে? 1, হাসিনার পতন গ্রহণ করা এবং তার ইমিডিয়েটলি ফিরে আসবেন না, আসার সম্ভাবনাটা নেই, এটা ভারতের মেনে নেয়া। অতএব পরবর্তী সেরা বিকল্প হল বিএনপিকে নিয়ন্ত্রণে রেখে সেখানে একটি স্থিতিশীলতার দিকে একটি সরকার প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় কারণ, জামায়াতকে বিচ্ছিন্ন করা। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বিএনপি জামাতে ইসলামীর থেকে আলাদা হয়ে গেছে। জামাত এখন নিজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মিত্রদের নিয়ে, সঙ্গে হয়তো এনসিপি থাকবে। 3 নম্বর, আপনারা তো লক্ষ্য করেছেন বিএনপি বেশ কিছুদিন ধরে মধ্যপন্থী অবস্থা নিয়েছে। এই যে এত গোলমাল হলো হাদি নিয়ে, বিএনপি কিন্তু কিচ্ছু বলেনি একটা কথা, এবং সেটা বলেনি বলে বিএনপির এক নেতা, তার মাথায় শ্রমিক সংগঠনের নেতা, তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বুঝতেই পারছেন কোন পক্ষ থেকে চেষ্টাটা হচ্ছে। বিএনপি, এই যে তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব এখন নিজেদের উদার, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে প্রচার করছে। একই সঙ্গে ভারত বিরোধী বয়ান সেগুলো আর দিচ্ছে না। চতুর্থ কারণ, কেন বিএনপির সাথে সমঝোতা করে এগিয়ে আসতে হয়েছে? ভারত বাংলাদেশের অর্থনৈতিক জীবনে অত্যন্ত আধিপত্যশীল অবস্থান আছে ভারতের। বাণিজ্য, এনার্জি, মানে বিদ্যুৎ ইত্যাদি, সীমান্ত অতিক্রম সবকিছুতেই। একটি নতুন সরকার এই বাস্তবতা উপেক্ষা করতে পারে না। সুতরাং বিএনপিকে সেটা মেনেই চলতে হবে। আমেরিকার ভূমিকাটা কি ছিল?
ভারতের ভূমিকা নিয়ে এতক্ষণ বেশি বললাম। আমেরিকার ভূমিকা কিন্তু সীমিত এবং পরোক্ষ। প্রশ্নটি হচ্ছে সীমিত এবং পরোক্ষ। এই প্রশ্নটি হচ্ছে হাসিনার পতন সম্পর্কে মিশ্র মতামত রয়েছে। অনেকেই বলেন যে আমেরিকা জড়িত ছিল, আমেরিকা নিজে মানে না, কিন্তু বিশ্বাস এবং সেটা বাস্তবতার অনেকটাই কাছে যে আমেরিকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অবশ্যই আবার একই সাথে আমেরিকা জামাত এবং বিএনপিকে সমর্থন করেছিল যখন 2023-24 থেকে 24 সাল পর্যন্ত হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু তারেক রহমানের নির্দিষ্ট প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রমাণ দেখায় যে ভারত ছিল প্রধান শক্তি বিএনপির সাথে এই সমঝোতায়। কেন? কারণ ভৌগোলিক কারণে ভারতের স্টেক বেশি। ভারত বাংলাদেশকে ঘিরে আছে এবং তার সাথে জটিল সম্পর্ক রয়েছে। আমেরিকা দূর থেকে খেলে, এটা সত্যি। ভারত সেখানে জীবনযাপন করে বাংলাদেশের সাথে পাশাপাশি একসাথে। মূল সত্যটা তাহলে কি? তারেক রহমান দেশে ফিরছেন কারণ ভারত তাকে অনুমতি দিয়েছে বিএনপি নেতৃত্বের সাথে গোপন আলোচনার মাধ্যমে। 2, তারেক এবং বিএনপি ভারতের শর্তগুলো গ্রহণ করেছে, জামাত থেকে দূরত্ব এবং মধ্যপন্থী অবস্থান বজায় রাখা এবং পাকিস্তানের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি করা। নির্বাচন ফেব্রুয়ারিতে, তার মানে হচ্ছে সমঝোতার পর তারেক রহমান দেশে ফিরছেন নির্বাচন আছে বলেই। আর সমঝোতার পর ভারত এখন চায় নির্বাচন হোক চায় আমেরিকাও। সুতরাং নির্বাচন হচ্ছেই ফেব্রুয়ারিতে, চেষ্টা করেও পেছানো যাবে না। তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরছেন কারণ তার মা হঠাৎ সুস্থ হয়ে গেছেন, বা আমেরিকা তাকে আসতে বলেছে, ভারত তাকে আসতে বলেছে, তাই তিনি ফিরছেন কারণ বিএনপি এবং ভারত একটি কার্যকর ভূ রাজনৈতিক চুক্তিতে এসেছে যা দুই পক্ষের অনেক উদ্বেগকে সম্বোধন করে। এটি দক্ষিণ এশীয় রাজনীতিতে কঠোর বাস্তবতা, এতে উপকার দুই দেশেরই। সবশেষে আওয়ামী লীগ নিয়ে দুটো কথা। ভারত কিন্তু বাংলাদেশের কঠোর বাস্তবতা মেনে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই রায় বাতিল করা। এমনকি যে অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের এই অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে বর্তমানে, সেটাকে বাতিল করে দেয়া হবে। নতুন সরকার তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, যেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকবে, তবে সেটা তারেক রহমান ক্ষমতায় আসার পর, আগামী এই ফেব্রুয়ারির ইলেকশন নয়, তারপরের ইলেকশনে। ততদিন আওয়ামী লীগ তার নিজের ঘর গুছিয়ে নিতে পারবে। একদিক দিয়ে দেখলে বাংলাদেশের অন্ধকার দূর হওয়ার একটা আলো অন্তত দেখা যাচ্ছে, এটাই নতুন বাস্তবতা। হয়তো এটা আওয়ামী লীগ সমর্থকদের অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এই নতুন বাস্তবতা আখেরে কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করবে, সাধারণ মানুষের জীবনে কাজ করবে।